নমস্কার। আমাদের আজকের আলোচনার বিষয় ক্রিয়েটিন। মানে এই সাপ্লিমেন্টটা তো আজকাল খুবই পরিচিত, তাই না? ক্রীড়াবিদ থেকে শুরু করে সাধারণ স্বাস্থ্য সচেতন মানুষ অনেকেই এটা ব্যবহার করেন। একদম। বেশ জনপ্রিয়। হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের হাতে এর নিরাপত্তা, কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া এই সব নিয়ে বেশ কিছু রিপোর্ট আর ডেটা এসেছে। হুম। আজকের আলোচনার লক্ষ্যটা হলো এই সব তথ্যের ভিত্তিতে ক্রিয়েটিন নিয়ে যা যা ধারণা চালু আছে সেগুলোর সাথে বৈজ্ঞানিক গবেষণা কি বলছে সেটা মিলিয়ে দেখা। মানে কোনটা ঠিক আর কোনটা হয়তো শুধু প্রচলিত কথা, সেটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। ঠিক। একটা পরিষ্কার চিত্র পাওয়ার চেষ্টা আর কি। হ্যাঁ, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা উঠে আসছে প্রায় সবখানেই, সেটা হলো ক্রিয়েটিন মনোহাইড্রেট। বলা হচ্ছে এটা নাকি বিশ্বের অন্যতম সবচেয়ে বেশি গবেষণা হওয়া সাপ্লিমেন্টগুলোর একটা। এর নিরাপত্তা নিয়ে ঠিক কি জানা যাচ্ছে? এত গবেষণা কি আসলেই বলছে এটা নিরাপদ? দেখুন, কথাটা একদম ঠিক। মানে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ স্পোর্টস নিউট্রিশন বা ISSN এর মতো বড় বড় সংস্থাগুলো কি বলছে? ওরা কিন্তু স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদের জন্য এটাকে নিরাপদ মনে করে। আর গবেষণা সে তো দশকের পর দশক ধরে চলছে। হুম। আর সেই সব গবেষণায় এটাই দেখাচ্ছে যে একটা নির্দিষ্ট মাত্রায়, ধরুন রোজ ৩ থেকে ৫ গ্রাম, এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায়, মানে বছরের পর বছরও। এটা আসলে এমন একটা বিষয় যার ওপর প্রচুর, মানে শত শত স্টাডি হয়েছে। আচ্ছা, কিন্তু এত গবেষণা সত্ত্বেও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা এত শোনা যায় কেন বলুন তো? অনেকেই বলেন পেটের সমস্যা হয় বা শরীরে জল জমে যায়। এইগুলো নিয়ে গবেষণা ঠিক কি বলছে? এগুলো কি চিন্তার বিষয়? হ্যাঁ, এই প্রশ্নটা আসেই। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা ঠিকই শোনা যায়, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। একটা বড় মেটা অ্যানালিসিসের কথা জানা যাচ্ছে। মেটা অ্যানালিসিস মানে অনেকগুলো গবেষণার ফলাফল একসাথে করে দেখা? একদম। অনেকগুলো স্টাডির ডেটা একসাথে বিশ্লেষণ করে একটা বড় চিত্র দেখা। তো সেই মেটা অ্যানালিসিসে দেখা গেছে যারা ক্রিয়েটিন নিয়েছেন আর যারা প্ল্যাসিবো নিয়েছেন। প্ল্যাসিবো মানে ওই যেটা দেখতে ওষুধের মতো কিন্তু আসলে ওষুধ না? ঠিক, ধরুন চিনির গুঁড়ো বা এরকম কিছু। তো এই দুই দলের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার হারে নাকি তেমন কোনো বড় পার্থক্যই পাওয়া যায়নি। সত্যি? তার মানে কি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যতটা বলা হয় ততটা গুরুতর বা সাধারণ নয়? অনেকটাই সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানে গবেষণা বলছে যে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিটা স্বাস্থ্যবান মানুষের ক্ষেত্রে এবং সঠিক ব্যবহারে হয়তো বেশ কম। যা আমরা শুনি তার অনেকটাই হয়তো ব্যক্তিগত অভিজ্ঞতা বা ভুল ধারণা থেকেও আসতে পারে। কিন্তু সবচেয়ে বড় যে ভয়টা, মানে কিডনির ক্ষতি, এটা নিয়ে তো শুধু সাধারণ মানুষ না, অনেক ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরাও চিন্তা করেন। এই যে প্রচলিত ধারণাটা, এর ভিত্তি কি? গবেষণা কি বলছে? আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। কিডনির ক্ষতির ভয়টা বোধহয় ক্রিয়েটিন নিয়ে সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় মিথ। আর সত্যি বলতে বৈজ্ঞানিক গবেষণা কিন্তু এই ধারণাটাকে প্রায় বাতিলই করে দিয়েছে, অন্তত স্বাস্থ্যবান মানুষদের জন্য। বাতিল করে দিয়েছে? কিভাবে? একটা জিনিস হয়, সেটাই হয়তো এই ভুলের জন্ম দেয়। ক্রিয়েটিন নিলে রক্তে ক্রিয়েটিনিন বলে একটা জিনিসের মাত্রা একটু বাড়তে পারে। এখন কিডনির কাজ হলো এই ক্রিয়েটিনিন শরীর থেকে বের করে দেওয়া। তাই রক্তের মাত্রা বাড়লে অনেকে ভাবেন কিডনি হয়তো ঠিকমতো কাজ করছে না। ও আচ্ছা, তাহলে এই ক্রিয়েটিনিন বৃদ্ধিটাই কি ভয়ের কারণ? হ্যাঁ, কিন্তু এখানেই আসল ব্যাপারটা। গবেষণা পরিষ্কার দেখাচ্ছে যে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট নেওয়ার কারণে যে ক্রিয়েটিনিন বাড়ে সেটা আসলে কিডনির কার্যকারিতা কমার নির্দেশক নয়। তাই নাকি? হ্যাঁ, এটা আসলে পেশিতে ক্রিয়েটিন ব্যবহার হওয়ার একটা স্বাভাবিক ফলাফল। মানে শরীর বেশি ক্রিয়েটিন প্রসেস করছে, তাই ক্রিয়েটিনিন বাড়ছে। কিডনি খারাপ হয়ে গেছে বলে নয়। এটাকে তাই বলা হয় ফলস অ্যালার্ম বা ভুল সংকেত। এই পার্থক্যটা না বোঝার কারণেই কিডনির ক্ষতির মিথটা এত ছড়িয়েছে। তার মানে সহজ কথায়, সুস্থ মানুষের কিডনির ওপর ক্রিয়েটিনের কোনো খারাপ প্রভাবের নির্ভরযোগ্য প্রমাণ নেই? শত শত গবেষণার পরেও নির্দিষ্ট মাত্রায়, মানে ওই দৈনিক ৩ থেকে ৫ গ্রাম ব্যবহারে স্বাস্থ্যবান লোকের কিডনির ক্ষতি হওয়ার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, যাদের আগে থেকেই কিডনির সমস্যা আছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিন্তু সুস্থ মানুষের জন্য এই ভয়টা প্রায় অমূলক। কিডনির বিষয়টা তো বেশ পরিষ্কার হলো, কিন্তু আরও দুটো জিনিস নিয়ে কথা হয়।
চুল পড়া আর ডিহাইড্রেশন বা শরীরে জলের অভাব। বিশেষ করে চুল পড়ার ব্যাপারটা নিয়ে অনেকে, বিশেষ করে তরুণেরা, বেশ চিন্তায় থাকে। এর পেছনে কি কোনো সত্যি আছে? এই দুটো খুব চালু মিথ। চুল পড়ার ব্যাপারটা বলি। দেখুন, এখনো পর্যন্ত এমন কোনো জোরালো বৈজ্ঞানিক প্রমাণ নেই যা নিশ্চিত করে বলে যে ক্রিয়েটিন নিলেই চুল পড়বে। কিন্তু শোনা যায় যে একটা হরমোন বাড়ে। হ্যাঁ, একটা ছোট স্টাডিতে দেখা গিয়েছিল যে ডিএইচটি নামে একটা হরমোনের মাত্রা সামান্য বাড়ে, আর এই ডিএইচটি চুল পড়ার সাথে যুক্ত। কিন্তু সেই বৃদ্ধিটা স্বাভাবিক সীমার মধ্যেই ছিল, আর তা থেকে যে চুল পড়বেই এমন কোনো সিদ্ধান্তে আসা যায়নি। এই বিষয়ে আরও অনেক গবেষণা দরকার, তাই এখন এটাকে প্রমাণিত পার্শ্বপ্রতিক্রিয়া বলা যায় না। আচ্ছা, আর ডিহাইড্রেশনের ব্যাপারটা? অনেকে বলে ক্রিয়েটিন শরীর থেকে জল টেনে নেয়। ডিহাইড্রেশনের ব্যাপারটা একটু অন্যরকম। এটা ঠিক যে ক্রিয়েটিন কাজ করার জন্য পেশি কোষের ভেতরে জল টানে, এর ফলে শরীরে জলের চাহিদা বাড়ে, তাই পর্যাপ্ত জল খাওয়াটা খুব জরুরি হয়ে পড়ে। তার মানে কি এটা ডিহাইড্রেশন ঘটায়? না, ঠিক তা নয়। বরং যদি আপনি যথেষ্ট জল খান, তাহলে ক্রিয়েটিন পেশির কোষকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, যা পারফরম্যান্সের জন্য ভালো। সমস্যাটা তখনই হয় যখন কেউ ক্রিয়েটিন নিচ্ছেন কিন্তু সেই তুলনায় জল খাচ্ছেন না। তখনই ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে। একটা ঘটনার কথা আমরা পরে বলবো, যেখানে এই জলের অভাবই সমস্যা করেছিল। তাহলে এতক্ষণে যা আলোচনা হলো তাতে তো মনে হচ্ছে বড় কোনো চিন্তার কারণ নেই। কিন্তু তাহলে কি একেবারেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না? বা যদি হয়, কেমন সেগুলো? একেবারেই কিছু হয় না তা হয়তো বলা ঠিক হবে না। কিছু মৃদু আর অস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে এগুলো সাধারণত গুরুত্ব নয় আর সবার হয়ও না। যেমন? সবচেয়ে কমন হলো ব্যবহারের শুরুতে একটু পেট ফাঁপা লাগা বা গ্যাস হওয়া, কারোর হয়তো একটু হজমে অস্বস্তি বা হালকা ডায়রিয়া হতে পারে, আর পেশিতে জল জমার কারণে ওজন সামান্য বাড়তে পারে, ধরুন 1-2 কেজি। এটাকে ওয়াটার রিটেনশন বলে। এগুলো কি চিন্তার, বা এগুলো কি থেকেই যায়? না না, এগুলো সাধারণত চিন্তার কিছু না, আর খুবই টেম্পোরারি। শরীর কয়েকদিনের মধ্যে মানিয়ে নেয়। আর এগুলো কমানোর উপায়ও আছে। কিরকম? যেমন সঠিক ডোজ মেনে চলা, মানে বেশি না নেওয়া, লোডিং ফেজ করলেও সেটা নিয়ম মেনে করা, আর সবচেয়ে জরুরি হলো সারা দিন ধরে পর্যাপ্ত জল খাওয়া। তাহলে এই সমস্যাগুলো হয় না বললেই চলে, আর হলেও ব্যবহার বন্ধ করলেও চলে যায়, মানে রিভার্সিবল। আপনি একটু আগে একটা ঘটনার কথা বলছিলেন, জলের অভাব নিয়ে। একজন গলফ খেলোয়াড়। হ্যাঁ, ওই ঘটনাটা আসলে ক্রিয়েটিনের ভুল ব্যবহারের একটা উদাহরণ। মানে উনি সম্ভবত অনেকটা বেশি মাত্রায় ক্রিয়েটিন নিচ্ছিলেন। ওহ। তার উপর যথেষ্ট জলও খাননি হয়তো, গরমের মধ্যে গলফ খেলছিলেন। ফলে যা হওয়ার তাই হলো, ডিহাইড্রেশন, কনফিউশন, মাথা ঘোরা, প্রায় হিট স্ট্রোকের মতো অবস্থা। তাকে হাসপাতালে নিতে হয়েছিল। এটা তো বেশ সিরিয়াস। তাহলে কি ক্রিয়েটিন বিপজ্জনক? পুরি দুটো জিনিস: 1, বেশি ডোজ নয়; 2, প্রচুর জল খেতেই হবে, বিশেষ করে গরমে বা এক্সারসাইজের সময়। ক্রিয়েটিন নিজে নিরাপদ হলেও এর ভুল ব্যবহার বা অসতর্কতা ঝুঁকি তৈরি করতে পারে। আর এই ঘটনার উল্টো দিকে এমন হাজার হাজার উদাহরণ আছে যেখানে লোকেরা মাসের পর মাস, বছরের পর বছর নিরাপদে ক্রিয়েটিন ব্যবহার করে উপকার পেয়েছে। জিমে শক্তি বেড়েছে, মাসেল রিকভারি ভালো হয়েছে। আর তাদের কিডনি? তাদের কিডনি ফাংশন টেস্টেও কোনো সমস্যা দেখা যায়নি, কারণ তারা নিয়ম মেনে চলেছেন, সঠিক ডোজ আর পর্যাপ্ত জল। ব্যাস। তার মানে ব্যাপারটা পুরোটাই নির্ভর করছে ব্যবহারকারীর সচেতনতার উপর। নিয়ম মেনে চলা, শরীরের দিকে নজর রাখা। একদম। যে কোনো সাপ্লিমেন্টের ক্ষেত্রেই এই ব্যক্তিগত দায়িত্ববোধটা খুব জরুরি। আমরা তো এতক্ষণ মূলত শারীরিক পারফরম্যান্স, মাসল বিল্ড করা আর সেফটি নিয়েই কথা বললাম। ক্রিয়েটিনকে তো সাধারণত এগুলোর সাথেই মেলানো হয়। কিন্তু এর বাইরেও কি অন্য কোনো সম্ভাবনার কথা জানা যাচ্ছে? মানে ধরুন অন্য কোনো হেলথ বেনিফিট? এটা খুব ইন্টারেস্টিং একটা দিক, আর ইদানিং এই দিকে গবেষণা বেশ বাড়ছেও। আমরা যেমন পেশি বা শারীরিক শক্তির কথা জানি, গবেষণা এখন এর বাইরেও ক্রিয়েটিনের ভূমিকা খুঁজছে। যেমন? যেমন ধরুন দীর্ঘায়ু বা স্বাস্থ্যকর বার্ধক্য, লনজেভিটি অ্যান্ড হেলদি এজিং, আর মস্তিষ্ক বা জ্ঞানীয় স্বাস্থ্যের উন্নতি, কগনিটিভ হেলথ। মস্তিষ্কের স্বাস্থ্য। ক্রিয়েটিন তো মাসেলের এনার্জি যোগায়। ব্রেনের সাথে এর সম্পর্ক কি?
ঠিক যেমন মাসেলের শক্তি লাগে, আমাদের ব্রেনেরও কিন্তু প্রচুর শক্তি লাগে। আর ক্রিয়েটিন সেখানেও শক্তি সরবরাহে, মানে ওই এটিপি তৈরিতে একটা ভূমিকা পালন করে। কিছু গবেষণা, যদিও এখনও প্রাথমিক পর্যায়ে, ইঙ্গিত দিচ্ছে যে ক্রিয়েটিন সাপ্লিমেন্টেশন হয়তো স্মৃতিশক্তি, মনোযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এইসব বাড়াতে সাহায্য করতে পারে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। কাদের ক্ষেত্রে এটা বেশি কাজে আসতে পারে? গবেষণা বলছে, বিশেষ করে যখন ব্রেনের ওপর চাপ বেশি থাকে, ধরুন ঘুম কম হলে, স্ট্রেসে থাকলে বা খুব জটিল কোনো কাজ করার সময়। এছাড়াও বয়স্কদের ক্ষেত্রে বা যারা নিরামিষ খান, কারণ তারা খাবার থেকে ক্রিয়েটিন কম পান, তাদের ক্ষেত্রেও এর উপকার পাওয়ার সম্ভাবনা বেশি। এমনকি ব্লাড সুগার কন্ট্রোল বা মুড ভালো রাখার ক্ষেত্রেও এর সম্ভাব্য ভূমিকা নিয়ে কথা হচ্ছে। তবে হ্যাঁ, এই সব ক্ষেত্রে গবেষণা এখনও চলছে। তার মানে ভবিষ্যতে হয়তো ক্রিয়েটিনকে শুধু অ্যাথলিটদের জন্য না ভেবে ব্রেন বুস্টার বা সার্বিক স্বাস্থ্যের সাপ্লিমেন্ট হিসেবেও দেখা যেতে পারে। সম্ভাবনা তো তৈরি হচ্ছে বটে, তবে এখনই নিশ্চিত করে কিছু বলা মুশকিল। আরও গবেষণা দরকার। কিন্তু এটা বলাই যায় যে ক্রিয়েটিন নিয়ে আমাদের ধারণাটা শুধু মাসল কেন্দ্রিক থাকছে না, এর পরিধি বাড়ছে। এটা সত্যিই একটা মাল্টিটাস্কিং যৌগ মনে হচ্ছে। বেশ, তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে যদি একটা সারসংক্ষেপ করতে চাই, কি দাঁড়ালো ব্যাপারটা? সংক্ষেপে বললে, প্রথমত ক্রিয়েটিন মনোহাইড্রেট একটা খুবই পরীক্ষিত সাপ্লিমেন্ট, প্রচুর গবেষণা হয়েছে এর ওপর। দ্বিতীয়ত, স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদের জন্য সঠিক মাত্রায়, মানে রোজ ৩-৫ গ্রাম, আর যথেষ্ট জল খেলে এটা খুবই নিরাপদ। তৃতীয়ত, কিডনির ক্ষতি বা চুল পড়ার মতো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার যে ভয়গুলো আছে, সেগুলোর আসলে তেমন কোনো শক্ত বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলো মূলত মিস। আর ছোটখাটো যে পার্শ্বপ্রতিক্রিয়া, হ্যাঁ, চতুর্থত, কিছু হালকা আর অস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, যেমন পেট ফাঁপা, হজমের সমস্যা বা একটু ওয়াটার রিটেনশন, কিন্তু এগুলো সাধারণত মারাত্মক নয় আর নিয়ম মানলে ঠিক হয়ে যায় বা নিয়ন্ত্রণ করা যায়। আর পঞ্চমত, এর উপকারিতা শুধু শরীর চর্চায় আটকে নেই, মস্তিষ্ক, কগনিটিভ ফাংশন, এমনকি লংজিভিটির ক্ষেত্রেও এর পোটেনশিয়াল নিয়ে গবেষণা চলছে। চমৎকার। আলোচনা প্রায় শেষ। আজকের এই বিশ্লেষণ থেকে একটা শেষ প্রশ্ন বা ভাবনা রেখে যেতে চাই। আমরা দেখলাম ক্রিয়েটিনের মতো এত জনপ্রিয় আর রিসার্চড একটা জিনিস নিয়েও কত ভুল ধারণা থাকতে পারে, আবার গবেষণার মাধ্যমে সে ধারণাগুলো কিভাবে বদলাচ্ছে বা পরিষ্কার হচ্ছে। এটা কি আমাদের মনে করিয়ে দেয় না যে স্বাস্থ্য নিয়ে কোনো তথ্য, তা যত প্রচলিতই হোক, সেটা গ্রহণ করার আগে একটু নিজে থেকে খোঁজ নেওয়া, যাচাই করা, প্রয়োজনে বিশেষজ্ঞের সাথে কথা বলাটা কতটা জরুরি? শুধু শুনে বা দেখে বিশ্বাস না করে জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়াটাই হয়তো আসল।